ম্যাথজনের পক্ষ থেকে শিক্ষার্থী বন্ধুদের সুস্বাগত আর স্বাগত জানিয়ে শুরু করছি আমরা এলপিপির উপর ভিডিও আপলোড। আর এ পর্বে থাকবে এসএনদের বইয়ের যে অনুশীলনী আছে তার উত্তরপত্র আসছে আমরা সংক্ষিপ্ত উত্তরধর্মী। তা সংক্ষিপ্ত উত্তরধর্মী একের দাগে যে অঙ্কটি আছে সেখানে কি বলা আছে দেখো, সেখানে বলা আছে একজন আসবাব প্রস্তুতকারক চেয়ার ও টেবিল প্রস্তুত করে, তার কাছে 400 বোর্ড ফুট মেহগনি কাঠ মজুদ আছে, 450 শ্রম ঘন্টার কাজ করার মতো শ্রমিক আছে, একটি চেয়ার তৈরি করতে 5 বোর্ড ফুট কাঠ 10 শ্রম ঘন্টা, একটি টেবিল তৈরি করতে 20 বোর্ড ফুট কাঠ এবং 15 শ্রম ঘন্টা, আর প্রতিটি চেয়ারে 45 টাকা আর প্রতিটি টেবিলে যদি 80 টাকা লাভ করে, তাহলে কতগুলো চেয়ার এবং কতগুলো টেবিল তৈরি করলে ওই সংস্থার সর্বাধিক লাভ হবে সেটা আমাদের সমস্যার আকারে প্রকাশ করতে হবে। তাই এখানে দেখো আমরা ধরে নিচ্ছি যে এক্সটি চেয়ার এবং ওয়াইটি টেবিল তৈরি করলে ওই সংস্থার সর্বোচ্চ লাভ হবে। তাহলে মোট লাভ ওখানে কি বলা আছে? বলা আছে একটি চেয়ারে লাভ করে 45 টাকা, তাহলে এক্স সংখ্যাকে কি হবে 45x। একটি টেবিলে লাভ করে 80 টাকা, তাহলে ওয়াইটিতে হচ্ছে 80y, সেই জন্য মোট লাভ দেখো এখানে করেছি 45x প্লাস 80y। এবার কাঠের হিসাব, কাঠের হিসাবে কি বলা হচ্ছে? একটি চেয়ার তৈরি করতে 5 বোর্ড ফুট কাঠ লাগে, তাহলে এক সংখ্যা করতে কি 5x। একটি টেবিল তৈরি করার জন্য কাঠ লাগে 20 বোর্ড ফুট, এখানে পরিষ্কার বলা আছে দেখবে, তাহলে ওয়াই সংখ্যা করার জন্য লাগবে কি 20y, সেই জন্য মোট কাঠের পরিমাণ দেখো 5x প্লাস 20y। আর ওখানে সাপ্লাই করা আছে কিন্তু 400 বোর্ড ফুট, সেই জন্য লেস দ্যান অর ইকুয়াল টু 400। তাই এখানে লেস দ্যান অর ইকুয়াল টু কেন এখানে করা হচ্ছে, তা দুটো আমরা বিষয় মাথায় রাখবো। যেহেতু ম্যাক্সিমাইজেশন প্রবলেম বা চরম সমস্যা, সেক্ষেত্রে আমরা অবশ্যই লেস দ্যান অর ইকুয়াল টু দ্বারা জয়েন করব, আর মিনিমাইজেশন প্রবলেমের ক্ষেত্রে আমরা গ্রেটার দ্যান অর ইকুয়াল টু দ্বারা জয়েন করব। আর একটা বিষয় দেখো, আমাদের 400 বোর্ড ফুট কাঠ সাপ্লাই দেওয়া আছে, সেখানে যদি আমার বেশি কাঠ লাগে তাহলে কিন্তু আমাদের কাঠের ঘাটতি পড়ে যাবে বা কাঠের সাপ্লাই কিন্তু আমরা পাবো না। সেই জন্য হয় আমার 400 বোর্ড ফুটের মধ্যে আমাদের কাজ কমপ্লিট করতে হবে, না সর্বোচ্চ আমি 400 বোর্ড ফুট কাজে লাগাতে পারি। আচ্ছা, যাই হোক, এরপর শ্রম ঘন্টার ক্ষেত্রে শ্রম ঘন্টায় কী বলা আছে? একটি চেয়ার উৎপাদন করার জন্যে 10 শ্রম ঘন্টা লাগে, তাহলে এক সংখ্যার জন্য কি লাগবে 10x শ্রম ঘন্টা। তারপর একটি টেবিল উৎপাদন করার জন্য 15 শ্রম ঘন্টা লাগে, তাহলে ওয়াই সংখ্যাকের জন্য কি হবে 15y। তাহলে মোট শ্রম ঘন্টা দাঁড়াচ্ছে 10x প্লাস 15y। সেখানেও কিন্তু আমাদের টাইম বরাদ্দ করা আছে 450 ঘন্টা, তাহলে 10x প্লাস 15y লেস দ্যান ইকুয়াল টু কিন্তু 450। তাহলে এবার আমাদের সর্বশেষ নির্ণয় সমস্যা যেটা পাবো সেটা কি হবে? অতএব নির্ণয় সমস্যা ম্যাক্স জেড সমান 45x প্লাস 80y যখন বাধা গোষ্ঠী বা সাজ দ্যাট, তাহলে কি দাঁড়াচ্ছে দেখো 5x প্লাস 20y লেস দ্যান ইকুয়াল টু 400, 10x প্লাস 15y লেস দ্যান ইকুয়াল টু 450, x গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, y গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। এই হচ্ছে আমাদের একের দাগের সলিউশন। এরপরে আমরা যাব দুইয়ের দাগে। দুইয়ের দাগে যে অঙ্কটা আছে সেখানে কি বলা হচ্ছে,
সেখানে বলা আছে, দেখো এখানে বলা আছে প্রতি গ্রাম F1 খাদ্যে 5 একক ভিটামিন এ, 6 একক ভিটামিন বি আছে। তাহলে F1 খাদ্যে ভিটামিন এ থাকছে 5 একক, ভিটামিন বি থাকছে 6 একক। প্রতি গ্রাম F1 খাদ্যের মূল্য 20 পয়সা। প্রতি গ্রাম F2 খাদ্যে 8 একক ভিটামিন এ ও 10 একক ভিটামিন বি আছে এবং প্রতি গ্রাম F2 খাদ্যের মূল্য 30 পয়সা। প্রত্যেক লোকের দৈনিক 80 একক ভিটামিন এ ও 100 একক ভিটামিন বি দরকার। তাহলে ন্যূনতম কত খরচ করলে একজন লোকের পক্ষে প্রয়োজনীয় 2 ধরনের ভিটামিন গ্রহণ করা সম্ভব, সেটা এলপিপির মাধ্যমে প্রকাশ করতে হবে। তা দেখো আমরা ধরে নিচ্ছি যে ধরি F1 খাদ্য X গ্রাম এবং F2 খাদ্য Y গ্রাম কিনলে বা ক্রয় করলে আমাদের খরচ সর্বনিম্ন হবে। তাহলে এখানে কি বলা আছে, প্রতি গ্রামে F1 খাদ্যর জন্য খরচ হয় 20 পয়সা। তাই এখানে আমরা কি ধরেছি, X গ্রাম, তাহলে এখানে 20x হবে মোট খরচ। আবার F2 খাদ্যের ক্ষেত্রে, এটা অবশ্যই F1 এর ক্ষেত্রে, এবার F2 এর ক্ষেত্রে দেখো ওখানে বলা আছে প্রতি গ্রাম হচ্ছে 30 পয়সা করে খরচ হয়। তো এখানে আমরা নিয়েছি কত গ্রাম, Y গ্রাম, তাহলে মোট হবে 30Y। তাহলে খরচ দাঁড়ালো কি 20x প্লাস 30Y। এরপর হচ্ছে ভিটামিন এ। দেখো F1 খাদ্যে ভিটামিন এ আছে, বলা আছে 5 একক, 5 একক প্রতি গ্রামে। তাহলে এখানে ধরেছি আমরা X গ্রাম, তাহলে মোট হচ্ছে 5x F1 এর ক্ষেত্রে। F2 খাদ্যে ভিটামিন এ আছে, F2 খাদ্যে ভিটামিন এ আছে 8 একক, তাহলে প্রতি গ্রামে কিন্তু অবশ্যই 8 একক। তাহলে আমরা ধরেছি Y গ্রাম, তাহলে মোট হবে 8Y গ্রাম। তাহলে ভিটামিন এর ক্ষেত্রে হচ্ছে 5x প্লাস 80y গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 80, কারণ ওখানে ন্যূনতম যে খরচ যেটা বলে দিয়েছে ভিটামিন এর পরিমাণ বা ভিটামিন এ যে পরিমাণ খরচ করবে সেটা বলা আছে, দেখো দৈনিক 80 একক বলা আছে। আবার বলা আছে কি F1 খাদ্যে ভিটামিন বি যেটা থাকছে প্রতি গ্রামে 6 একক, তাহলে মোট হচ্ছে 6x। F2 খাদ্যে প্রতি গ্রামে 10 একক, তাহলে মোট হবে 10y। তাহলে মোট পরিমাণ টোটাল F1 এবং F2 খাদ্যের মোট ভিটামিন বি দাঁড়াচ্ছে 6x প্লাস 10y। আর সেক্ষেত্রে কিন্তু প্রতিদিন একজন ব্যক্তির মিনিমাম মানে কমপক্ষে প্রয়োজন হচ্ছে 100, মানে তার বেশি হতে পারে, মিনিমাম বলা হয়েছে, সেই জন্য গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 100। তাহলে এই হচ্ছে আমাদের সমস্যা। তাহলে এবার আমরা যদি নির্ণীয় সমস্যা বা আমরা যদি ফাইনালি লিখতে চাই উত্তর, তাহলে কি হবে, নির্ণীয় এর সমস্যা মিন জেড 20x প্লাস 30y যখন বাধা গোষ্ঠী 5x প্লাস 8y গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 80, 6x প্লাস 10y গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 100। আর কি অবশ্যই কিন্তু আমরা এটা নোট রাখবো, অবশ্যই এটা লিখতে হবে x গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, y গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0। তাহলে এই হলো আমাদের 2 এর দাগ। এরপর আমরা যাব 3 এর দাগে। দেখো 3 এর দাগে যে অঙ্কটা বলা আছে সেখানে কি বলা আছে, দেখো সেখানে বলা আছে 3 এর দাগে প্রশ্নটা একটু পড়ি। দেখো বলেছে এ ও বি দুটি জায়গায় দুটি কারখানা আছে, কারখানা দুটি থেকে
সি, ডি ও ই তিনটি ডিপোতে একটি দ্রব্য যোগান দেওয়া হয়, অর্থাৎ এ বি থেকে সি, ডি আর ই এই তিনটে ডিপোতে মালপত্র সরবরাহ করা হয়। সপ্তাহে সি, ডি ও ই তিনটি ডিপোতে যথাক্রমে 5, 5 ও 4 একক দ্রব্য প্রয়োজন, অর্থাৎ সি এর চাহিদা প্রতি সপ্তাহে 5 একক, ডি এর চাহিদা প্রতি সপ্তাহে 5 একক, ই এর চাহিদা প্রতি সপ্তাহে 4 একক। আর কি বলা হচ্ছে, এ ও বি কারখানাতে উৎপাদন হয় যথাক্রমে 8 ও 6 একক দ্রব্য, অর্থাৎ এ কারখানা উৎপাদন করে 8 একক দ্রব্য, বি কারখানা উৎপাদন করে 6 একক দ্রব্য। আর তাদের ডিপোতে মাল পাঠানোর জন্য বা দ্রব্য পাঠানোর জন্য খরচ এখানে বলা আছে কি, এ থেকে সি, ডি এবং ইতে পাঠাতে যথাক্রমে 160, 100 এবং 150 টাকা করে খরচ হয়, অবশ্যই প্রতি এককে। আর বি থেকে পাঠাতে খরচ হয় 100, 120 আর হচ্ছে 100, এটাও কিন্তু প্রতি এককে। তাহলে ন্যূনতম খরচ বিয়ার করতে হবে, এই হিসাব রেখে বা এই হিসাব মাথায় রেখে আমাদের একটি সমস্যা গঠন করতে হবে। তা আমরা এখানে ধরে নিয়েছি কি, যে এ কারখানা থেকে সি এবং ডি ডিপোতে যথাক্রমে এক্স একক ও ওয়াই একক দ্রব্য পাঠানো হয়। তাহলে এ থেকে কতটা গেল, টোটাল দ্রব্য চলে গেল কিন্তু এক্স প্লাস ওয়াই। সেটা কোথায় কোথায় চলে গেল, একটা সিতে আর একটা হচ্ছে ডিতে। আর এতে এ কারখানায় মোট উৎপাদন হচ্ছে আমাদের কতটা, 8 একক। তাহলে 8 থেকে চলে গেছে এক্স প্লাস ওয়াই, তাহলে এই বাকি যে দ্রব্য সেটা কোথায় যাবে, ই ডিপোতে। সেই জন্য দেখো এখানে বলা আছে, অর্থাৎ ই ডিপোতে পাঠানো হবে 8 মাইনাস অফ এক্স প্লাস ওয়াই একক। এরপর আসবো আমরা বি এর ক্ষেত্রে। এরপর আমরা হিসাব করব কি, বি এর ক্ষেত্রে কি হবে। তাহলে দেখো আমরা কি করেছি না, এ থেকে আমরা এ ডিপো থেকে এ কারখানা থেকে সিতে আমরা মাল পাঠিয়েছি কতটা, এক্স একক, আর সি এর চাহিদা হচ্ছে 5 একক। তাহলে 5-এর মধ্য থেকে আমরা এক্স একক দিয়ে দিয়েছি, আর কে দিয়েছে সেটা এ কারখানা। তাহলে সি এর চাহিদা থাকছে কতটা, 5 মাইনাস এক্স একক। আর এই 5 মাইনাস এক্স একক এটা কে পূরণ করবে, বি। সেই জন্য লিখেছি দেখো, বি কারখানার ক্ষেত্রে সিতে যাবে বা সি ডিপোতে ও মাল পাঠাবে বা দ্রব্য পাঠাবে 5 মাইনাস এক্স একক। একই রকমভাবে ডি ডিপোতে পাঠাবে 5 মাইনাস ওয়াই একক। আর ইয়ের ক্ষেত্রে কি, ইয়ের ক্ষেত্রে ওখানে বলা আছে মোট চাহিদা হচ্ছে 4 একক। ইয়ের প্রতি সপ্তাহে মোট চাহিদা হচ্ছে 4 একক। তার মধ্যে ইয়ে অলরেডি পাঠিয়ে দিয়েছে 8 মাইনাস অফ এক্স প্লাস ওয়াই, এই পরিমাণ দ্রব্য কিন্তু পাঠানো হয়ে গেছে। তাহলে এতে বি ইতে কতটা পাঠাবে, 4 মাইনাস এইটা। সেই জন্য দেখো এখানে করা আছে, ইতে বি যেটা দ্রব্য পাঠাবে তার পরিমাণ 4 মাইনাস অফ 8 মাইনাস অফ এক্স প্লাস ওয়াই। এরপর আমরা আসবো খরচ। ওখানে দেখো বলা আছে এ ডিপো থেকে ও সিতে মাল পাঠাতে 160 টাকা, ডিতে 100 টাকা, ইতে 150 টাকা করে খরচ হয়। সেজন্য দেখো কী করা হয়েছে, এ থেকে এক্স একক গেছে সি ডিপোতে, তাহলে 160 এক্স। এ থেকে ডি ডিপোতে গেছে ওয়াই, সেজন্য 100 ওয়াই, আর প্লাস 150 ইন্টু দেখো ইতে পাঠিয়েছে আমরা 8 মাইনাস এক্স প্লাস ওয়াই, সেজন্য 150 ইন্টু 8 মাইনাস এক্স মাইনাস ওয়াই। এরপর বিয়ের ক্ষেত্রে দেখো হচ্ছে সিতে পাঠাতে খরচ হচ্ছে 100 টাকা অবশ্যই প্রতি এককে। সেই জন্য ও পাঠিয়েছে কি 5 মাইনাস এক্স, সেজন্য 100 ইন্টু 5 মাইনাস এক্স। আবারও বলছি, বি ডিপো থেকে সিতে প্রতি একক মাল পাঠাতে বা দ্রব্য পাঠাতে খরচ হচ্ছে আমাদের 100, সেজন্য 100 ইন্টু 5 মাইনাস এক্স।
আবার বি ডিপো থেকে বি কারখানা থেকে ডি ডিপোতে প্রতি এককে খরচ হয় 120, সেজন্য 120 × 5 - y। আবার ই ডিপোতে পাঠাতে খরচ হচ্ছে প্রতি এককে 100, সেজন্য 100 × x + y - 4, কারণ এইটা ক্যালকুলেশন করলে আমরা x + y - 4 পাবো। তাহলে এক্ষেত্রে আমাদের সমস্যাটা কি হবে? তা তোমরা অবশ্যই কি করবে যে না, এটা কিন্তু ক্যালকুলেশন অবশ্যই করবে। তাহলে এখানে নির্ণীয় সমস্যা বা নির্ণীয় যে এলপিপি সেটা হচ্ছে কি মিন জেড সমান এই পুরোটা, এই যে আমরা লিখেছি এটার পুরোটা তোমরা অবশ্যই ক্যালকুলেশন করে এখানে বসিয়ে দেবে। এই পুরোটা ক্যালকুলেশন করে তোমরা এখানে বসাবে, সেটা হলো মিন জেড। আর যখন বাধা গোষ্ঠী, দেখো এই একটা পেয়েছি, সেখানে কি আছে 8 - x + y > 0, অতএব এখান থেকে কি পাবো আমরা x + y <= 8 এটা পাবো। পেয়েছি কি আমরা 5 - x, এটাও কি হবে > 0, কারণ এ সবই তো দ্রব্য। তাহলে অতএব এখান থেকে কি পাবো x <= 5। পেয়েছি আমরা 5 - y > 0, অর্থাৎ এক্ষেত্রে হবে y <= 5। পেয়েছি আমরা x + y - 4 > 0, অর্থাৎ এক্ষেত্রে হবে x + y > 4। আর যেখানে অবশ্যই x > 0, y > 0। তাহলে এই হচ্ছে আমাদের 3 দাগের সমস্যা এবং তার সমাধান। এরপর আমরা আলোচনা করব গ্রাফিক্যাল মেথডের সাহায্যে সমাধান। তা গ্রাফিক্যাল মেথডের সাহায্যে সমাধানে আমরা যাব 4 দাগ। দেখো 4 দাগে যে প্রশ্নটা আছে সেখানে বলা আছে প্রান্তিক সমাধান প্রান্তিক বিন্দু নির্ণয় করো। প্রান্তিক বিন্দু নির্ণয় করো। আর দেখো সেখানে প্রশ্ন বলা আছে ম্যাক্স জেড সমান x, 3x + 2y > 12, 2x + 3y > 13, x, y > 0। এই সমস্যার ক্ষেত্রে আমাদের প্রান্তিক বিন্দুগুলোর স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। আবার এই 4 দাগ কাজে লাগিয়ে দেখবে 5 আর 6 করতে বলেছে, সেটাও আমরা আলোচনা করব। তা তোমরা গ্রাফিক্যাল মেথডের সাহায্যে সমাধান করার ক্ষেত্রে প্রথমে কি করবে যে না, এই যে বাধা গোষ্ঠীগুলো আছে তার অনুরূপ সমীকরণ লিখবে। প্রদত্ত বাধা গোষ্ঠীগুলির অনুরূপ সমীকরণ, আবারও বলছি প্রথমেই লিখবে প্রদত্ত বাধা গোষ্ঠীগুলির অনুরূপ সমীকরণ। তাহলে অনুরূপ সমীকরণ আমরা কি পাবো? আমরা 3x + 2y = 12। আর এই যে বাধা গোষ্ঠীগুলোকে আমরা সমীকরণে প্রকাশ করলাম, এটা মাথায় রাখবে, এটা যদি মূল বিন্দুগামী না হয় তাহলে সেটাকে অবশ্যই ছেদিতাংশ আকারে প্রকাশ করবে। তাহলে সেটা কি x/4 + y/6 সমান হচ্ছে 1। আর একটা হচ্ছে 2x + 3y <= 13 ছিল, তাহলে = 13 হবে। তাহলে এটা কি হবে x/13/2 + y/13/3 সমান হচ্ছে 1। তাহলে ছেদিতাংশটা প্রকাশ করলাম। এবার ছেদিতাংশ আকারে প্রকাশ করার পর তোমরা অক্ষ অঙ্কন করবে। এবার এই অক্ষ অঙ্কন করার ক্ষেত্রে একটা বিষয় কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। সেটা কি মাথায় রাখতে হবে? তোমরা অবশ্যই স্কেল দিয়ে সমান দৈর্ঘ্যের এই ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলো কিন্তু তোমরা ডিনোট করবে বা মার্কিং করবে x অক্ষ বরাবর এবং y অক্ষ বরাবর। সেটা 1 সেন্টিমিটার অন্তর অন্তর এটির ডিস্টেন্সটা হতে পারে, তাহলে কিন্তু পারফেক্ট ফিগার আসবে। আরও একটা বলার বিষয়, সেটা হচ্ছে তোমরা অবশ্যই স্কেল এবং পেন্সিল কিন্তু ইউজ করবে। তাহলে দেখো
এবার দেখো প্রথম যে সমীকরণ x/4 অর্থাৎ x অক্ষকে 4 একক, তাহলে 1 2 3 4, এখানে y অক্ষকে দেখো 6 একক, তাহলে 1 2 3 4 5 6 একক। তাহলে এবার আমরা এই দুটো যোগ করে দেব। এবার দেখো এখানে লেস দ্যান অর ইকুয়াল টু দ্বারা জয়েন আছে, তা লেস দ্যান অর ইকুয়াল টু দ্বারা জয়েন থাকলে সাধারণত কি হয়, মূল বিন্দুর দিকে তীর চিহ্ন হয় বা সমাধান অঞ্চল থাকে। বা অন্যভাবে বললে আমরা কি করতে পারি, যে না আমরা লেফট হ্যান্ড সাইডে এক্সের জায়গায় 0 এবং ওয়াইয়ের জায়গায় 0 বসাবো। তাহলে বসালে কি হচ্ছে, 0 + 0 অর্থাৎ এটা 0 হচ্ছে, সেটা কি 12 ছোট, তাহলে কি কন্ডিশনটা স্যাটিসফাই করছে। তাহলে অবশ্যই কিসের জন্য স্যাটিসফাই করলো, 0 0 অর্থাৎ মূলবিন্দুর স্থানাঙ্ক দ্বারা সিদ্ধ করার জন্য এটা স্যাটিসফাই করেছে, সেই জন্য কিন্তু মূলবিন্দুর দিকে এর তীর চিহ্ন হবে বা সমাধান অঞ্চল পাবো। দেখো তীর চিহ্ন দিয়ে দিয়েছি, আর এটাকে আমরা AB দ্বারা ডিনোট করলাম। এরপর পরের সমীকরণ দেখো x/, কি আছে 13/2 অর্থাৎ 6.5, তাহলে এটা 6, এখানে মনে করো 6.5, এটা দেখো 4 পয়েন্ট সামথিং, 3 4 12 13 আছে, তাহলে 4 পয়েন্ট সামথিং, তাহলে 1 2 3 4 4 পয়েন্ট সামথিং। এবার এই দুটো বিন্দু আমরা যোগ করে দিলাম। এখানেও যেহেতু লেস দ্যান ইকুয়াল টু জয়েন আছে, তাহলে লেস দ্যান অর ইকুয়াল টু দ্বারা জয়েন আছে বলে এটাও মূল বিন্দুর দিকে হবে তীর চিহ্ন। এটাকে আমরা সি আর ডি দ্বারা ডিনোট করলাম। আর কি করতে হবে, ওয়াই অক্ষ থেকে ধনাত্মক দিকে, এক্স অক্ষ থেকেও ধনাত্মক দিকে তীর চিহ্ন অবশ্যই দিতে হবে। এরপর কি কাজ, দেখো কমন এরিয়াটা আমরা শেড দিচ্ছি, তাহলে এইটা পেলাম আমরা কমন এরিয়া, আর এইটাকে বলা হচ্ছে সমাধান অঞ্চল বা কার্যকর সমাধান অঞ্চল। আর যে কার্যকর সমাধান অঞ্চল যেটা পেলাম, তাদের যে এক্সট্রিম পয়েন্টগুলো বা কৌণিক বিন্দু, সেই কৌণিক বিন্দুগুলোই কিন্তু আমাদের এক্সট্রিম পয়েন্ট। তাহলে এখানে একটা আসছে ই, একটা বিন্দু পাচ্ছে সেটা ই। এবার আমরা কি করব, এই সমীকরণ আর এই সমীকরণ সমাধান করব, সেই সমাধান বিন্দুটাই হচ্ছে এটা। কারণ এই বিন্দুর মধ্য দিয়ে দেখো এই দুটো লাইন কিন্তু পাস করছে, সেই জন্য আমরা এই দুটোকে সমাধান করব, সমাধান করে এর স্থানাঙ্ক লিখব। তা তোমরা সমাধান অবশ্যই করবে, করলে দেখবে তোমরা এটা পাবে 2,3, আর এটা পাবে কি 4,0, আর এটা পাবে 0,13/3। তাহলে এবার এটা অঙ্কন করার পর তোমরা কি লিখবে, যে না এটা 1 নম্বর সমীকরণ দেবে, যে 1 নম্বর সমীকরণকে AB, এটা 2 নম্বর দেবে, লিখবে 2 নম্বর সমীকরণকে CD দ্বারা প্রকাশ করা হলো, এবং লেখচিত্রে কার্যকর সমাধান অঞ্চল চিহ্নিত করা হলো। যে কার্যকর সমাধান অঞ্চলের প্রান্তিক বিন্দুগুলি যথাক্রমে O, A, E, D এবং যাদের স্থানাঙ্ক যথাক্রমে কী হবে 0 0 4 0 2 3 এবং হচ্ছে 0,13/3। তাহলে এই লিখলে কিন্তু আমাদের 4 দাগের অ্যান্সার কমপ্লিট হয়ে গেল। এরপর আমরা আসবো 5 দাগে। তাহলে 4 দাগ যে পর্যন্ত করেছি এই পর্যন্ত কিন্তু আমাদের করে আসতে হবে। করার পর ওখানে দেখো বলে দিয়েছে 5 দাগে কি বলেছে, যে ওই 4 দাগকে কাজে লাগিয়ে প্রান্তিক সমাধান নির্ণয় করো। তাহলে প্রান্তিক সমাধান বলতে কি বুঝি, যে না এই যে প্রান্তিক বিন্দুগুলো পেয়েছি, এই প্রান্তিক বিন্দুগুলোতে আমাদের জেডের মান বা অবজেক্টিভ ফাংশন বা বিষয়াত্মক অপেক্ষকের মান আমাদের নির্ণয় করতে হবে। এখানে যেহেতু ম্যাক্সিমাইজেশন প্রবলেম, সেই জন্যে ওই প্রান্তিক বিন্দুগুলোতে যে মান পাবো তাদের মধ্যে যে ম্যাক্সিমাম যেটা হবে সেইটাই হবে আমাদের নির্ণীয় সমাধান। তাহলে দেখো Z0, তাহলে এখানে কি আছে ম্যাক্স জেড সমান এক্স, তাহলে এক্সের জায়গায় 0 বসবে, তাহলে Z0 সমান হচ্ছে 0।
জেড এ সমান, তাহলে ওখানে এর বিন্দুর স্থানাঙ্ক কি 4 0, অর্থাৎ x4 y0, তাহলে কি এখানে x এর জায়গায় 4 বসবে, তাহলে এটা পেলাম 4। তাহলে জেড ই সমান হবে একই রকমভাবে 2, জেড ডি সমান হবে 0। তাহলে এইটা দেখো আমাদের আসছে ম্যাক্সিমাম। তাহলে জেড এটাই হচ্ছে ম্যাক্সিমাম। তাহলে নির্ণীয় সমাধান ম্যাক্স জেড সমান 4, যেখানে এক্স সমান 4, ওয়াই সমান 0। তাহলে হয়ে গেল আমাদের 5-এর দাগ। এরপরে আমরা আসব 6-এর দাগ। দেখো 6-এর দাগে যে প্রশ্ন বলেছে সেখানে কি বলেছে, যে এই 4-এর দাগকে কাজে লাগিয়ে আমাদের একটা সমাধান নির্ণয় করতে বা সেখানে প্রুফ করতে দিয়েছে। সেখানে কি, এই ম্যাক্স জেড সমান এক্স না ধরে ম্যাক্স জেড সমান ওয়াই ধরে 6-এর দাগে কি বলা হচ্ছে, এই 4-এর দাগকেই কাজে লাগাতে হবে, কিন্তু ম্যাক্স জেড সমান এক্স না হয়ে যদি ম্যাক্স জেড সমান ওয়াই হয়, তাহলে দেখাও যে ও সমাধান বা ও চরম মান 13/3। তাহলে এখানে কিন্তু একই কথা, 4-এর দাগে আমরা যে প্রান্তিক সমাধান বের করেছিলাম ওই পর্যন্ত, প্রান্তিক বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করেছিলাম সেই পর্যন্ত করে আসব। করে আসার পর আমরা এবার দেখো এই মানটা থাকছে না, তার কারণ ওখানে ম্যাক্স জেড সমান এক্স ছিল, এবার তো হয়ে গেল ওয়াই। তাহলে এবার এক্ষেত্রে z0 সমান 0, কারণ ওয়াই এখানে 0 0, মানে এক্স এর মানও 0, ওয়াই এর মানও 0, আর ওখানে তো ম্যাক্স জেড সমান ওয়াই, তাহলে ওয়াইয়ের জায়গায় 0 বসবে। জেড এ সমান সেটা হবে 0, কারণ এখানেও দেখো ওয়াই 0। জেড ই সমান, তাহলে এখানে কি পাবো, এখানে 3, আর জেড ডি সমান পাবো আমরা 13/3। তাহলে এইটাই হলো আমাদের ম্যাক্সিমাম। তাহলে ডি বিন্দুতে আমরা ম্যাক্সিমাম মান পেয়ে গেছি, আর ওখানে কিন্তু আমাদের প্রমাণ করতে দিয়েছে ম্যাক্স জেড 13/3। তাহলে কিন্তু প্রুফ কমপ্লিট হয়ে গেল। তাহলে এইভাবে কিন্তু আমরা গ্রাফিক্যাল মেথডের সাহায্যে সমাধান করব। তবে আরও আলোচনার বিষয় যেগুলো থাকলো, বা ডটেড লাইন অঙ্কন করার ক্ষেত্রে কি করব না করব, এই বিষয়গুলো আমরা পরবর্তী ভিডিওয় ডিটেলস আলোচনা করব। যাই হোক, তাহলে আজ এই পর্যন্ত রাখছি, পরের ভিডিও আবার কথা হবে।